এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি বলছেন এসব? আমার চাচা ফায়ার সার্ভিসের অফিসার ছিলেন। বিয়ের পর থেকেই চাচিকে খুব ভালোবাসতেন চাচা, কিন্তু আমার দাদির সাথে চাচি কখনো ভালো ব্যবহার করতেন না। চাচি খুব সুন্দরী হওয়ায় বাড়িতে পুরুষ লোক আসলে দাদি চাচিকে তাদের সাথে মিশতে দিতে চাইতেন না। তাছাড়া চাচা তো দূরে চাকরি করতেন। নির্ঝর ভাইয়ার জন্মের পরে নিজের কর্মস্থলে চাচিকে নিয়ে গিয়েছিলেন চাচা। ফায়ার সার্ভিসের অফিসার হয় চাচার রাতে বিরাতে ছুটে যেতে হতো, কিন্তু চাচি ছিল খুব সন্দেহপ্রবণ। চাচাকে অবিশ্বাস করতে শুরু করলো চাচি। চাচাকে শিক্ষা দিতে গিয়ে শেষ পর্যন্ত চাচি নিজেই ঝামেলায় পড়ে গিয়েছিলেন। কি বলছেন এসব বেআইন সাহেবা? আপনার চাচার কোনো সমস্যা ছিল না? সমস্যা না থাকলে বউ অবিশ্বাস করবে কেন? আমার চাচা কোনো অনৈতিক সম্পর্কে ছিল না, তবে চাচা সারা জীবনেই ঘরে থাকতে একটু কম পছন্দ করতেন। কাজের সময় ছাড়াও চাচা সন্ধ্যায় গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসতেন। আর চাচি কখনোই কাউকে বিশ্বাস করতে চান না। যথারীতি সব ব্যাপারে সন্দেহ করতেন চাচি। পরে আমাদের এলাকা থেকে আমাদের ফ্যামিলির ঘনিষ্ঠ এক লোককে বাসায় খবর দিয়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন চাচি। তাকে চাচার পেছনে গোয়েন্দা হিসেবে লাগিয়ে দেন চাচি। অন্য পুরুষ গোয়েন্দা হিসেবে লাগাতে গিয়ে চাচি নিজেই পরকীয়ায় জড়িয়ে পড়ে। সে গোয়েন্দার সাথেই সম্পর্কে জড়ায় চাচি। নির্ঝর ভাইয়া সেরকম কোনো যত্নই করতো না চাচি। চাচার কর্মস্থলের মানুষও ঘটনাটা কিছুটা জেনে গিয়েছিল। চাচির প্রেমিক মাঝে মাঝে চাচির ওখানে চলে যেত। চাচা তো আর সবসময় বাসায় থাকেন না। পরে চাচিকে আমার দাদা দাদির দায়িত্বে বাড়িতে রেখে যায় চাচা, কিন্তু চাচি কোনোভাবেই ঠিক হচ্ছিল না। চাচির প্রেমিক আমাদের এলাকার হয় চাচা দূরে থেকেও সবসময় মানসিক অশান্তিতে থাকতো। চাচিকে ডিভোর্স দিলে নির্ঝর ভাইয়া নিজের মা হারাবে, তাই ডিভোর্সও দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত সংসার বাঁচাতে চাকরি ছেড়ে বাড়িতে বউয়ের কাছে চলে আসেন চাচা। কিন্তু চাচির কোনো পরিবর্তন হয় না। সেই প্রেমিকের সাথে পালিয়ে যাবার জন্য চাচি কয়েকটা বেবি নষ্ট করেছিল। শেষ পর্যন্ত একবার অ্যাবর্শনের সমস্যা হয়। এরপরে জানা যায় চাচি আর মা হতে পারবে না। এভাবে বন্ধাত্ব তৈরি হওয়ার পরে একমাত্র সন্তান নির্ঝর ভাইয়ার প্রতি পুরোপুরি মায়া তৈরি হয় চাচি। নির্ঝর ভাইয়ার মায়ার টানেই উনি শেষ পর্যন্ত পালাতে পারেনি। কিন্তু চাচাকে কোনোদিন উনি ভালোবাসেননি। সারা জীবনেই সে প্রেমিককে ভালোবেসেছে। চাচার চাকরিও ছেড়েছে চাচির কারণে, আবার জীবনের সুখ শান্তিও গেছে চাচির কারণে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার বাবার জীবন চাচি নষ্ট করলো কিভাবে? আমার বাবা প্রথমে কলেজের টিচার ছিলেন না। ইংরেজিতে মাস্টার্স করার পরে বাবা লন্ডনে চলে গিয়েছিলেন। সেখানে বাবা ভালো জব করতেন। এরপরে দেশে এসে বাবা বিয়ে করেন। বিয়ের পরে কয়েক মাসে দেশে থেকে বাবা যখন লন্ডনে চলে যায় তখন সূচনা আপু মায়ের পেটে। কিন্তু বাবা লন্ডনে যাওয়ার পর থেকেই চাচি আমার মায়ের ওপর অমানবিক নির্যাতন শুরু করে। চাচি কখনোই দাদা দাদিকে মেনে চলতো না। চাচাও চাচিকে কিছু বলতে পারে না। মায়ের ওপর নির্যাতন এত বেশি হয়ে গেছিল, আমার নানা বলে দিয়েছিল যে আমার বাবার সাথে মাকে আর দেবে না। মাকে ফিরিয়ে নিয়ে গেছিল নানা। সূচনা আপুও নানা বাড়িতে জন্ম হয়ে গেছিল। স্ত্রী কন্যাকে ফিরিয়ে আনতে বাবা লন্ডন থেকে দেশে ফিরে আসে, কিন্তু মাকে দেশে রেখে চলে গেলে চাচি আবার ঝামেলা করতে পারে এমন ভেবে বাবা আর লন্ডনে ফিরে যায়নি। লন্ডনে থাকলে আমাদের নিজেদের ফ্যামিলিটা আরো অনেক ভালো থাকতো। বাবার স্বপ্নগুলো পূরণ হতো। বাবার স্বপ্ন ছিল লন্ডনে কিছুটা গুছিয়ে কয়েক বছরের মধ্যেই আমার মাকে সেখানে নিয়ে যাবে, কিন্তু গোছানোর আগেই বাবার ফিরে আসতে হয়েছিল। বাবা যখন ফিরে এসেছিল তখনই মাকে নিয়ে লন্ডনে থাকার মতো ব্যবস্থাও বাবা ছিল না। আপনার বাবা লন্ডনে না থাকতে পারলেও দেশে এসে ভালোই করেছে। নিজেদের জমিতে কলেজ প্রতিষ্ঠা করেছে, সরকারি চাকরি করছে। আরে এই কলেজটা কয়েক বছর আগেও বেসরকারি কলেজ ছিল। বাবা বেসরকারি কলেজের শিক্ষক ছিলেন। লন্ডন থেকে ফেরার পরে বাবার সরকারি চাকরির বয়স ছিল না। তখন কয়েকজন বন্ধুকে নিয়ে আমাদের জমিতে বাবা এই কলেজ প্রতিষ্ঠা করেন। কয়েক বছর আগে এই কলেজ জাতীয়করণ হয়। সেই সুবাদে বাবার চাকরিটাও সরকারি হয়। আপনি কিন্তু একটা কথা বলেছেন যে আপনার চাচা মানে চেয়ারম্যান শেখ বউকে কিছু বলতে পারে না। কেন কিছু বলতে পারে না? কিভাবে বলবে? চাচা তো... কি করেছে আপনার চাচা? দেখুন বেয়াই সাহেব, সব কিছু জানতে চাইবেন না।
বেআইন সাহেবা, সব কিছু না বললে আপনার ভাইয়ের বউ ফিরে পেতে সাহায্য করা হবে না, আর আপনার বোনের খুনের রহস্য বের করব না। লহরী এবার গলার আওয়াজ নিচু করে বলেছে। চাচা এরকম অন্যের বউকে কেড়ে এনে বিয়ে করেছিল। অর্ণব ফোনের ওপাশ থেকে চিৎকার করে বলেছে। আপনার চাচা কি করেছে? লহরী চাচার ঘনিষ্ঠ বন্ধুর সাথে চাচুর কিছুদিনের প্রেম ছিল। চাচা কখনো বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখেননি। একবার রমজানের আগে চাচির সাথে চাচার সে ঘনিষ্ঠ বন্ধুর এঙ্গেজমেন্ট হয়েছিল। চাচা তখন নিজের চাকরির ওখানে ছিল। ঈদের ছুটিতে চাচা যখন বাড়িতে আসেন তখন চাচার বন্ধু জানায় যে ঈদের পরেই তার বিয়ে। চাচার বন্ধু ঈদের আগে চাচাকে তার হবু বউ দেখাতে নিয়ে যায়। আমার চাচি বাইরের মানুষের সাথে খুব বেশ মিষ্টি ব্যবহার করে, আর চাচি দেখতেও তো অপূর্ব সুন্দরী। চাচির চেহারা আর মিষ্টি কথা থেকে পাগল হয়ে যায় চাচা। চাচা তার বন্ধুকে বলেছিল, এই মেয়ের চরিত্র খারাপ, খুব দুশ্চরিত্রা মেয়ে এটা, তুই ওকে বিয়ে করিস না, ও তোর সাথে প্রেম করে প্রতারণা করেছে, বিয়ে করলেও এমনই করবে। চাচার বন্ধু চাচাকে বিশ্বাস করে বিয়ে ভেঙে দেয়। চাচা কিছুদিনের মধ্যেই বন্ধুকে অন্য জায়গায় বিয়ে করিয়ে দেয়। তারপরে চাচা তার বন্ধু সেই প্রাক্তন হবু বউ মানে আমার চাচিকে বিয়ে করেন। চাচির নামে যে বদনামটি চাচা বন্ধুর কাছ থেকে চাচিকে কেড়ে এনেছিল, সে বদনামই চাচার বিয়ের পর সত্যি হয়ে গিয়েছিল। এভাবে অন্যের হবু বউ পটিয়ে বিয়ে করেছে বলে চাচিকে চাচা খুব বেশি কিছু বলতেও পারে না। কিছু বললেই চাচি ঝাঁপিয়ে পড়ে চাচার সাথে, কোনো কথাই বলতে দেয় না চাচাকে। আল্লাহ আপনার চাচার বিচার করেছে। এই কারণেই আপনার কাছে নিজের ফ্যামিলির কথা বলতে চাইনি। আপনি জানেন এ কাজে চাচিরও সম্মতি ছিল। চাচা গোপনে চাচির সাথে যোগাযোগ করে নিয়েছিল। দুজন মিলেই চাচার বন্ধুর সাথে প্রতারণা করেছিল। আর আপনি আমাকে খোঁটা দিচ্ছেন। আমি সরি, তবে আপনার দাদা আর চাচা দুজনেই অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে প্রতারণা করেছে। চাচা তার ভুল বুঝতে পেরেছে। নির্ঝরের দাদা এনেছে অন্যের বউ, নির্ঝরের বাবা এনেছে অন্যের হবু বউ। নির্ঝরের বউ তো মানুষ নেবেই, নির্ঝর আবার বউ ফেরত চায় কেন? নির্ঝরের অবস্থা কি? নির্ঝরও কি অন্যের জিনিস কেড়ে নিয়েছে? কখনোই না। নির্ঝর ভাইয়ার মতো দুঃখী মানুষ পৃথিবীতে নেই। কি রকম দুঃখী? চাচা চাচিকে খুব বেশি কিছু বলতো না, কিন্তু চাচির পরকীয়ার কারণে চাচা চাচির মধ্যে আজীবনেই দূরত্ব ছিল। বাবা মায়ের সাথে একসাথে বসে নির্ঝর ভাইয়া জীবনে কোনো দিন খেয়েছে কিনা সেটারও গ্যারান্টি নেই। নির্ঝর ভাইয়ার ছোটবেলায় চাচি কখনো নির্ঝর ভাইয়াকে খুব বেশি ভালোবাসেনি। সব সময় পালিয়ে যাওয়ার ধান্দা ছিল চাচির। আর চাচার ধান্দা ছিল একমাত্র সন্তান নির্ঝরের জন্য হলেও চাচিকে রেখে দেয়া। তাছাড়া চাচিকে ঠিকই ভালোবাসতো চাচা, কিন্তু চাচি ছিল সংসারের প্রতি উদাসীন। বাচ্চা নষ্ট করতে করতে চাচির যখন বন্ধাত্ম তৈরি হলো, তখন থেকে নির্ঝর ভাইয়ার প্রতিও চাচির টান তৈরি হলো। এর আগে আমার মা নিজেই নির্ঝর ভাইয়ার বেশি যত্ন করত। কিন্তু নির্ঝর তো আজ আপনার মাকে অবিশ্বাস করলো। ওইটা চাচির ব্রেন ওয়াশের কারণ। এটা বেশিক্ষণ থাকবে না। নির্ঝর তাহলে জীবনে অনেক অশান্তি পেয়েছে। শুধু অশান্তি। আমার চাচা যদি চেষ্টা করতো তবে নির্ঝর ভাইয়ার বউ আপনার নানা বাড়ি থেকে নিয়ে আসতে পারতো, কিন্তু চাচার মতে এই বউ আনলেও সমাজ বউকে নষ্ট চোখে দেখবে, তাই এই বউ না আনলেই ভালো। নির্ঝর ভাইয়া বলেছে তাহলে বউ নিয়ে সেই সমাজে থাকবে না, বিদেশে চলে যাবে। একমাত্র ছেলে বউ ফিরে পেলে দেশ ছাড়বে। এটা শুনে চাচা আরো কষ্ট পেয়েছে। চাচা চাচ্ছেন না যে নির্ঝর ভাইয়া বউ ফিরিয়ে আনুক, তবে ছেলেকে বাধাও দিচ্ছেন না। আপনার ভাই প্রতিশোধের হুমকি দিয়েছে। আমি ভয় আছি যেন আমাদের মাঝে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ না হয়। আপনি কোনো ভয়ই পাবেন না। নির্ঝর ভাইয়া কোনো প্রতিশোধ নেবে না। আপনি কিভাবে বুঝলেন? শুনুন বেআই সাহেব, নির্ঝর ভাইয়া এখন নিজের বউ ফিরিয়ে আনার চিন্তায় মগ্ন। আপনাদের উপর থেকে প্রতিশোধ নিতে যাওয়ার ওনার সময় কই। আসলেই তো, আপনার মতো করে এভাবে তো ভেবে দেখিনি। খুব বুদ্ধিমতী তো আমার বেআইন সাহেবা। আমি তো আপনাকে নিয়ে আরও ভয়ে ছিলাম। ভেবেছিলাম নির্ঝর যদি আপনার বাবা মাকে কনভিন্স করে অথবা অন্য কোনোভাবে আমাদের সম্পর্কটা নষ্ট করে দেয়। আজ ভয় কেটে গেল। আসলে অনেক বড় একটা চিন্তা থেকে আপনি আমায় মুক্তি দিয়েছেন ম্যাডাম। নির্ঝর ভাইয়া কোনোদিন আমাদের ক্ষতি করার মতো মানুষ না। ভাইয়া এখন নিজের বউ নিয়ে ঝামেলায় আছে। তাছাড়া ওনার মা আমাদের বিরুদ্ধে ওনাকে মেডিসিন দিয়েছে, তাই রাগে দু একটা কথা বলতে পারি, কিন্তু কিছুক্ষণ পরে ওনার মায়ের মেডিসিনের প্রভাব যখন শেষ হয়ে যাবে তখন উনিও ঠিক হয়ে যাবে। সেটাই যেন হয়। আপনার বোন সূচনাকেও দেখলাম নির্ঝরকে খুব ভালোবাসে। আপনার ভাই সৌরভ শেখ তো আমার নানা বাড়িতে বন্দি হয়েছে।
শুনেছেন এটা? শুনেছি। খারাপ লাগছে না ভাইয়ের জন্য? সৌরভকেও নির্ঝরের মতো ভালোবাসেন নাকি আপনারা? না, সৌরভ ভাইয়া আর সৌরি আমাদের ফুফাতো ভাই বোন। আমাদের সাথে ওদের সম্পর্ক সেরকমই। নির্ঝর ভাইয়ার সাথে আমাদের সম্পর্ক আলাদা। বাবা যেমন নির্ঝর ভাইয়াকে ভালোবাসে, চাচাও তেমনই আমাদেরকে ভালোবাসে। তাছাড়া নির্ঝর ভাইয়ার জীবনে অনেক দুঃখ। ওনার বাবা মায়ের সমস্যার কারণেই বেচারা জীবনে শান্তি পেল না। দেশ ছেড়ে নির্ঝর ভাইয়া লন্ডনেও যেতে চায়নি, কিন্তু চাচির অনৈতিক সম্পর্কের প্রভাবে নির্ঝর ভাইয়া নষ্ট হয়ে যেতে পারত। তাই চাচা ওনাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। আমরা নির্ঝর ভাইয়ার সাথে ছোটবেলায় একসাথে বড় হয়েছিলাম, তাই মায়াও ওনার জন্য বেশি। আর সৌরভ ভাইয়া সৌরি তো ছিল লন্ডনে। ফুপা মারা যাওয়ার পরে সৌরভ ভাইয়া সৌরিকে নিয়ে ফুপু দেশে চলে আসে। আরেকটা ব্যাপার বলবো আপনাকে। বলুন। সায়রি আপুর চেহারা দাদির মতো ছিল, তাই সৌরভ ভাইয়ার জন্য ফুপু সায়রি আপুকে পছন্দ করে রেখেছিল। কি বলছেন এসব? আচ্ছা, আপনার বোন সায়রির মৃত্যুর দিন সৌরভ বাড়িতে ছিল? হ্যাঁ, সৌরভ ভাইয়া নির্ঝর ভাইয়া দুজনেই বাড়িতে ছিল। নির্ঝর ভাইয়া তখন লন্ডন থেকে ছুটিতে দেশে এসেছিল। তাহলে আপনার বোনের খুনিকে বের করা খুব কঠিন কিছু হবে না? এদিকে রাতে তানির ঘটনার আকস্মিকতায় রিফাত, রাকিব কেউই আর সৌরভের ব্যাপারে পুলিশকে ফোন দেয়নি। নির্ঝরও সৌরভকে নিতে এই বাড়িতে আসার সাহস করেনি, কারণ নির্ঝরের সাথে মাত্র একজন বন্ধু ছিল। তাই নির্ঝর ভেবেছিল সকালে কাউকে পাঠাবে সৌরভকে নেওয়ার জন্য। এদিকে রিফাত, রাকিব বাড়ি থেকে গাড়ি নিয়ে তানিকে ফিরিয়ে আনতে অর্ণবদের বাড়ি গিয়েছিল। তখন চাঁদোয়ার রুম বাইরে থেকে লক করা ছিল। চাঁদোয়া অন্ধকারে জানলা দিয়ে দেখেছিল ওরা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। চাঁদোয়া ভেবেছিল ওরা দুজন হয়তো সৌরভকে কোথাও নিয়ে যাচ্ছে, হয়তো ডাক্তারকে মেরে ফেলে রাখবে। চাঁদোয়া সৌরভের কথা ভেবে অনেক কেঁদেছিল। কিন্তু তানিকে নিয়ে রিফাত, রাকিব চলে আসার পরে চাঁদোয়ার রুম বাইরে থেকে খুলে তানিকে রুমে দিয়ে যায়। চাঁদোয়া রাকিবকে জিজ্ঞেস করে জানতে পারে সে রিফাত, রাকিব তানিকে আনতে গিয়েছিল। কিন্তু সৌরভের কথা জিজ্ঞেস করতেই রাকিব বোন চাঁদোয়াকে মারতে তেড়ে আসে। চাঁদোয়া বাড়ির ভেতরে খুঁজতে থাকে সৌরভকে, কিন্তু বাড়ির কোথাও খুঁজে পাচ্ছিল না সৌরভকে। বাবাকে ফোন দিয়ে সৌরভের ঘটনার কথা বলেছিল চাঁদোয়া, কিন্তু বাবা জানায় এখন রাকিবের ব্যাপার এবং চাঁদোয়াকে জ্বরের মধ্যে এসব নিয়ে টেনশন করতেও নিষেধ করে দেয়। এদিকে দাদা লতিফ চৌধুরী রুমে গিয়ে সৌরভের ঘটনা বলার জন্য দাদাকে সজাগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় চাঁদোয়া। শেষ রাতে বৃষ্টি হয়েছিল। মায়ের খাওয়ার পরে সৌরভের কি হয়েছে সেই চিন্তায় চাঁদোয়া আর রাতে ঘুমাতে পারেনি। এখন সকাল প্রায় 6:30 বাজে। চাঁদোয়া ভাবছে ছাদে গিয়ে একবার খুঁজে দেখি সেখানে ডাক্তার সৌরভ আছে কিনা। চাবি দিয়ে ছাদের তালা খুলে তাকাতেই সেখানে সৌরভকে দেখতে পায় চাঁদোয়া। সৌরভকে বেঁধে রাখা হয়েছে ছাদে। মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল সৌরভ। তার উপর শেষ রাতের বৃষ্টিতে সৌরভ ভিজে একদম নিস্তেজ হয়ে আছে। সৌরভের সমস্ত কাপড় চোপড় বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে আছে। কাছে গিয়ে সৌরভের বাঁধন খুলে দিয়েছে চাঁদোয়া। মার খেয়ে আর বৃষ্টিতে ভিজে সৌরভের জ্বর এসে গেছে। দাঁড়ানোর শক্তিটুকুও যেন নেই সৌরভের। চাঁদোয়া সৌরভকে দাঁড়াতে সাহায্য করেছে। এবার সে সৌরভকে বলছে, আপনি আমায় ধরে হাঁটতে শুরু করুন। ছাদ থেকে নেমে নিচে গেট খুলে দেব আমি। আপনি এখনই চলে যাবেন এখান থেকে। আপনাকে ধরে ছাদ থেকে হেঁটে নামতে গেলে আপনার অমানুষ ভাইয়েরা এসে আমায় আবার মার শুরু করে। ভয় নেই, বাড়ির সবাই ঘুমাচ্ছে। জানি না আজ কেন সবাই এখনো ঘুমাচ্ছে। আপনি চলুন আমার সাথে, কেউ দেখবে না এখন। ঠিক আছে, তবে আমায় ছেড়ে দিলে ওরা আপনাকে মার দিতে পারে। এসবে আমি ভয় পাই না, জানেন। আজ আমি পুলিশ কমিশনারের মেয়ে হতে যাচ্ছি। আজ আমার বাবা অ্যাডিশনাল কমিশনার থেকে পুলিশ কমিশনার পদে প্রমোশন পাওয়ার কথা। আমি কেন ভয় পেতে যাব? ছাদ থেকে চাঁদোয়া ধরে ধরে সৌরভকে নিয়ে নিচে নেমে আসছে। চাঁদোয়ার বাবার প্রমোশনের কথা শুনে সৌরভ বলেছে, আপনার বাসার প্রমিস হলো আপনার অমানুষ ভাইয়ের ক্ষমতা আরও বেড়ে যাবে। এইসব অমানুষকে শিক্ষা দেওয়ার জন্যই আমার সাংবাদিক সবাইকে যথেষ্ট ছিলেন। চাঁদোয়ার ভাইরা সৌরভের সাথে অমানবিক ব্যবহার করেছে, তাই সৌরভের বাবা যে সাংবাদিক এটা শুনে চাঁদোয়া কিছুটা ভয় পেয়ে গেছে। ভয়ে ভয়ে চাঁদোয়া সৌরভকে জিজ্ঞেস করেছে, আপনার বাবা কোন চ্যানেলের সাংবাদিক? লন্ডনে বিবিসি এর একজন
সাংবাদিক ছিলেন আমার বাবা। আপনার বাবা এখন চাকরি করেন না? বাবা নেই, মারা গেছে। ওহ, আমি সরি। সৌরভকে গেটের কাছে বসিয়ে চাঁদোয়া গিয়ে ভেতর থেকে গেটের চাবি নিয়ে আসে। এরপরে গেট খুলে দিলে সৌরভ চাঁদোয়ার সাহায্য নিয়ে গেট থেকে বের হয়। গেটের সামনেই কিছুক্ষণ রাস্তার পাশে অসুস্থ শরীর নিয়ে বসে অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকে সৌরভ। চাঁদোয়া পাশে দাঁড়িয়ে থেকে সৌরভের সাথে ঘটে যাওয়া মারের ঘটনার জন্য সরি বলে। সৌরভ কিছুটা সোজাসাপটা বলে দেয়, মায়ের আপনি দেননি, আপনার সরি বলার দরকার নেই। কিছুক্ষণ পরে একটি সিএনজি অটোরিকশা পেয়ে সৌরভ দরজা ধরে উঠে যাচ্ছিল। তখনই চাঁদোয়া পেছন থেকে বলে ওঠে, আপনাকে মানুষ হিসেবে আমার বেশ পছন্দ হয়েছে। আপনি আবার আসবেন। সৌরভ ভীষণ গম্ভীর কণ্ঠে বলে দেয়। সরি। লহরী সকালে ট্রেনে রাজশাহী চলে এসেছে। সেখানে গিয়ে নতুন ফোনও কিনেছে সে। এখন ফোন দিচ্ছে অর্ণবকে। অর্ণব লহরীর এই ফোন নম্বর চেনে না। অর্ণব ফোন রিসিভ করে বলছে, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরে হ্যালো শুনেই চিনেছি, আমার ম্যাডামকে। আমি রাজশাহীতে চলে এসেছি, ফোনও কিনেছি। তাই নাকি? এখন থেকে তাহলে নিশ্চিন্তে কথা হবে আমার ম্যাডামের সাথে। কথা তো হবে, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। আমি দুদিন আগেই আমার নিজের সিম দুটো উঠিয়েছিলাম, কিন্তু আজ আসার সময় রবি সিম নাম্বারটা ভুলে টেবিলে রেখে চলে এসেছি। মাকে বলেছি আমার রবি সিমটা মায়ের মোবাইলে ঢুকিয়ে রাখতে, নয়তো হারিয়ে যেতে পারে। আমি শুধু এই জিপি নাম্বারটা নিয়ে এসেছি। ভোলাভালা মানুষ তো আপনি, ভুল তো একটু করবেনই। তবে আপনি রাজশাহী চলে আসবেন বলে আমিও একটা জিনিস কিনেছি। কি? 2টো এয়ার টিকিট, বিমানে রাজশাহী আসবো আপনার সাথে দেখা করতে। ঢাকায় আমার আবার শুনানি আছে, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে শুল্ক সংক্রান্ত মামলার শুনানি। 2 দিনের শুনানি শেষ হলে বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহী চলে আসব। 1 ঘন্টা আপনার সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার পরের ফ্লাইটে ফিরে আসব। লহরী কিছুটা লাজুক সুরে বলছে, এত খরচ করে রাজশাহী আসার দরকার ছিল? আমার ডার্লিংকে দেখতে ইচ্ছে করে যে। ইস, এগুলো কিন্তু বাড়াবাড়ি। প্রেমে পড়লে মানুষ একটু বাড়াবাড়ি তো করবেই। এখন বলুন আপনার রাজশাহীর ঠিকানা সম্পর্কে বলুন, এসে যেন আপনাকে খুঁজে পেতে কষ্ট হয় না আমার। আমি রাজশাহীতে মেসে থাকি। এলাকার নাম বিনোদপুর রোড। বাড়ি রোডের একদম 2 নাম্বার বাড়িটা আমাদের মেস। জানেন বেআইন সাহেবা, আমিও একটা বাড়ি করার চিন্তা করছি। আপনার কি বউ বাচ্চা আছে? আপনি বাড়ি করবেন কার জন্য? ও এখনই বাড়ি করব না, বিয়ের পরে আস্তে আস্তে টাকা জমিয়ে তারপরে বাড়ি করব। আমার বউ বাচ্চা নিয়ে থাকবো সে বাড়িতে। আচ্ছা, জানেন আমার ভবিষ্যৎ বাড়ির নামও ঠিক করে ফেলেছি। কি নাম? অর্ণব আর লহরী নাম মিলিয়ে আমাদের বাড়ির নাম দেব অর্ণহরি। অনেক সুন্দর নাম তো। নিজের নামের সাথে ভোলাভালা ম্যাডামের নাম যোগ করেছি, সুন্দর তো হবেই। এখন বলুন রাজশাহীতে এলে আপনার জন্য কি নিয়ে আসবো? বিয়ের আগে কারো কাছ থেকে কিছু নিতে আমি রাজি না। কিছু একটা তো নিতেই হবে। ঠিক আছে, আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এলেই হবে। আপনি নিজেই তো একটা গোলাপ, গোলাপের রানী আপনি। গোধূলি ফিরে যেতে শুরু করেছে। সাজ নেমে এসেছে ধরণীতে। সাজের লাজ হয়ে আধারও ঘনিয়ে এসেছে। গোধূলি ও সাজের এই সন্ধিক্ষণের দৃশ্যও বড়ই মধুর। আবার কখনো কখনো এই সন্ধিক্ষণই হয়ে ওঠে বেদনা বিদুর। আজকের এই সন্ধিক্ষণ হয়তো অনেকের জন্যও ছিল বেদনা মধুর। প্রায় প্রতিদিন সন্ধ্যায় আরও 2জন কলেজ শিক্ষকের সাথে আড্ডা দেয় অনেক। ঘুরে বেড়ায় এদিক থেকে সেদিকে। মাগরিবের নামাজের পরে এসব আড্ডা ঘোরাঘুরি শুরু করে তারা। আজও ভেবেছিল মাগরিবের পরেই বন্ধুদের কাছে যাবে আড্ডা দিতে। মাগরিবের আজান হয়ে গিয়েছিল। সব মুসল্লি মসজিদে জমায়েতে ঢুকে গিয়েছিল। অনেকের আজ বের হতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে মসজিদের দিকে যাচ্ছিল সে। মুসল্লিরা নামাজে ঢুকে যাওয়ায় রাস্তাঘাট কিছুটা ফাঁকাই ছিল। হঠাৎ পথমধ্যে একদল গুন্ডা এসে আক্রমণ করে অনিককে। টেনে নিয়ে যায় পাশের জঙ্গলে। কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তাকে। রক্ত ঝরেই যাচ্ছিল অনিকের শরীর থেকে। মনে হচ্ছিল অনিক আর বাঁচবেই না। সন্ধ্যার পরে জঙ্গলে কে আসবে অনিককে বাঁচাতে? কিন্তু বিকেলেই জঙ্গলের পাশের বাড়ির ছাদ থেকে ঘুড়ি উড়িয়েছিল বাপ ছেলে। সে ঘুড়ি তার ঘোর হারিয়ে এসে পড়েছিল এই জঙ্গলের এক গাছে। সে বাড়ির বাবা তার ছোট ছেলেকেও মসজিদে নিয়ে এসেছিল আজ। মসজিদ থেকে ফেরার পথে সে বাচ্চা ছেলে ঘুড়ি না নিয়ে আজ বাড়ি যাবে না।
বাবা ভাবছে জঙ্গলে একবার গিয়ে ছেলেকে দেখায় যে অন্ধকারে গইটা ঠিকভাবে দেখাও যাচ্ছে না, নেব কি করে? যেই কথা সেই কাজ। খানিক আধারে জঙ্গলে বাবা এসেছে ছেলেকে ঘুরে দেখানোর ব্যর্থ চেষ্টা করতে, কিন্তু জঙ্গলে এসে একজন মুমূর্ষু লোকের আর্তনাদ শোনা যায়। চারদিকে তাকিয়ে আবছা আধারায় সে ভদ্রলোক দেখতে পায় একজন রক্তাক্ত পুরুষ লোক জঙ্গলে পড়ে আছে। মোবাইলের আলোয় সে ভদ্রলোক দেখতে পায় রক্তাক্ত পুরুষ লোকের মুখ। তৎক্ষণাৎ সে ভদ্রলোক চিনে ফেলে অনিককে। চিৎকার দিয়ে মসজিদ ফেরত লোকদের ডেকে নিয়ে আসেন তিনি। অনিককে নিয়ে যাওয়া হয় হসপিটালে। বাড়িতে ফোন দেওয়া হয় অনিকের। বাড়ি থেকে প্রায় সবাই ছুটে আসেন হসপিটালে। এই সেদিনই তো বিয়ে হয়েছিল অনিক আর সূচনার। আজ দু চোখে যেন সবকিছু অন্ধকার দেখছে সূচনা। শত্রু ছেলের সাথে বাবা বিয়ে দিতে চায়নি সূচনাকে। হয়তো বাবা যুদ্ধের রসনী সংকেত আগে থেকেই পেয়ে গিয়েছিল, তাই রণক্ষেত্রে বিয়েও দিতে চায়নি মেয়েকে। এই রণক্ষেত্রের হয়তো প্রথম নিশানাই ছিল অনিক, তাই হয়তো প্রথম তরবারি এসে বিদ্ধ করেছে অনিককে। এই তরবারি সূচনার শরীরকে বিদ্ধ না করলেও বিদ্ধ করেছে তার হৃদয়কে। সেই হৃদয় আজ বার্তা দিচ্ছে কোনো এক দুঃস্বপ্নের বার্তা। অনিকের রক্তাক্ত দেহ দেখে উন্মাদের মতো আজ কাঁদছে সূচনা, আর উদ্ভ্রান্তের মতো বিলাপ করছে অনিকের মা। অর্ণব এখনও আসতে পারেনি হসপিটালে। অর্ণবের অফিসে কাজ বেশি থাকে, তাছাড়া অফিসও অনেক দূরে। নিজ জেলা শহরের বাড়ি থেকে পার্শ্ববর্তী ঢাকা শহরে গিয়ে অফিস করে অর্ণব। একবার যেতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। অফিস থেকে নিজের সরকারি ড্রাইভার গাড়ি নিয়ে এসে অর্ণবকে অফিসে নিয়ে যায়। এজন্য অতিরিক্ত জ্বালানি খরচও বহন করতে হয় অর্ণবকে। যাই হোক, অর্ণব রওনা করেছে হসপিটালের উদ্দেশ্যে, কিন্তু এখনও এসে পৌঁছাতে পারেনি। অনিককে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। অনিকের খবর বাবা মাকে জানিয়েছে সূচনা। নির্ঝরের সাথে ঝামেলা করেছে বলে সূচনার বাবা মা কিছুটা বিরক্ত মেয়ের ফ্যামিলির ওপরে। নির্ঝর যদিও সে রাতে অনিক অর্ণবকে বেঈমান বলে গিয়েছিল, কিন্তু বাড়ি গিয়ে অনিকের বিরুদ্ধে কারোর সাথে সেভাবে কিছু বলেনি সে। নির্ঝর শুধু ফ্যামিলিকে বলেছিল যে অনিকের মা তানিকে চৌধুরী বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর অর্ণব যে নানিকে মুক্ত করে নিয়ে গেছে সেটাও ফ্যামিলিকে জানিয়েছিল নির্ঝর। তবে অনিকের ব্যাপারে মুখে কুলু ফেলেছিল নির্ঝর। অনিকের মায়ের তানিকে চৌধুরী বাড়িতে পাঠিয়ে দেওয়ার ঘটনায় চরম হতাশ হয়েছিল সূচনার বাবা মা, কারণ নির্ঝরকে নিজ সন্তানের মতোই ভালোবাসেন তারা। তাছাড়া বিধবা বোনের একমাত্র ছেলে সৌরভকে চৌধুরী বাড়ির লোকেরা মার দেওয়ায় কষ্ট পেয়েছে সূচনার বাবা। চৌধুরী বাড়িতে মার খেয়ে বৃষ্টিতে ভিজে জ্বর আর প্রচণ্ড শরীর ব্যথায় সৌরভ ভর্তি হয়ে আছে হসপিটালে। এসব ঘটনায় কষ্ট পাওয়া সত্ত্বেও আজ মেয়ে জামাই অনিককে ঠিকই দেখতে যাচ্ছেন সূচনার বাবা মা, চাচা এবং চাচি। যাত্রাপথেই এখনও আছে তারা। অনিককে কেবিনে নিয়ে আসা হয়েছে। চৌধুরী বাড়ি থেকে এক এক করে সবাই হসপিটালে আসছে অনিককে দেখতে। আজ আবার যেন সবাই সব অভিমান, সব রাগ ভুলে গেছে। চৌধুরী বাড়ির লোকেরা যেন সেদিনের শত্রুতা ঘোষণার কথা মনেই রাখেনি। লতিফ চৌধুরী এবং নূরজাহান চৌধুরীকে নিয়ে এসেছেন তাদের ছোট ছেলে অ্যাডভোকেট সেলিম চৌধুরী। এই অ্যাডভোকেট সেলিম চৌধুরী হচ্ছেন পুলিশ অফিসার রিফাত চৌধুরীর বাবা। এই মুহূর্তে অর্ণবও চলে এসেছে হসপিটালে। ছোট মামা অ্যাডভোকেট সেলিম চৌধুরী অর্ণবকে পরামর্শ দিচ্ছেন অনিক হত্যা চেষ্টা মামলা দায়ের করার জন্য। অর্ণব উকিল মামাকে জানাচ্ছে, মামা, আসামি যে কে সেটা তো আমরা এখনো নিশ্চিত না, একটু চিন্তা করে কাল পরশু মামলা দেব। অর্ণবের উকিল মামা সেলিম চৌধুরী বলছেন, সন্দেহভাজন আসামি চিন্তা করে মালামাল দিয়ে দে, এই কেস আমি লড়ব। আমার ভাগ্নেকে হত্যার চেষ্টা। সন্দেহভাজন আসামি যে কে সেটাও এখনো আমি নিশ্চিত না মামা। দেখি আসামি সম্পর্কে কোনো ধারণা পাই কিনা, তারপরে 2-1 দিন পরে মামলা দেব। আমার আবার কাল পরশু 2 দিন শুনানি আছে। শুনানির আগে মামলা দিলে পুলিশকেও আমি এ ব্যাপারে সাহায্য করতে পারবো না। অপরাধ ঘটলে দ্রুত মামলা দায়ের করতে হয়, তুই দেরি করিস না। ঠিক আছে মামা। চৌধুরী বাড়ির সব লোক চলে যাওয়ার পরেই রাকিব চৌধুরী এসেছে অনিককে দেখতে। অর্ণবের মা অনিকের ঘটনা সবকিছু খুলে বলছে ভাতৃপুত্র রাকিবের সাথে, কিন্তু সূচনা আর অর্ণব তেমন কথা বলছে না রাকিবের সাথে। এর মধ্যে সূচনার বাবা মা, চাচা চাচিও চলে এসেছেন হসপিটালে। সবাই কথা বলছেন অনিকের ব্যাপারে। আজ আবারও রাকিবের সাথে শেখ বাড়ির মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছেন অনিকের মা। রাকিবও কথা বলছে সবার সাথে। হঠাৎ রাকিবের বাসা থেকে ফোন এসেছে। রাকিব সবার কাছ থেকে বিদায় নিয়ে অনিকের কেবিন থেকে বের হয়ে গেছে, কিন্তু রাকিব বের হওয়ার সাথে সাথে নির্ঝরের মা নিরালা বেগমও কেবিন থেকে বের হয়ে যায়। ব্যাপারটা খটকা লাগে অর্ণব, সূচনা সহ উপস্থিত সবার কাছেই।
কারণ নির্ঝরের বউ কিডন্যাপ করা হয়েছে রাকিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। এই রাকিবের সাথে কি কথা থাকতে পারে নির্ঝরের মায়ের? তাছাড়া নির্ঝরের মা জগতের কাউকে বিশ্বাস না করলেও ছেলে নির্ঝরকে ঠিকই বিশ্বাস করেন। আর একটু দেরিতে ভালোবাসলেও ছেলেকে এখন যথেষ্ট ভালোবাসেন নির্ঝরের মা। ছেলের বউও ফিরিয়ে নিতে চান তিনি, কিন্তু ছেলের শত্রুর সাথে কিসের কথা নির্ঝরের মায়ের? যাই হোক, নির্ঝরের মা কথা শেষ করে চলে এসেছে। সূচনার বাবা, মা, চাচা, চাচি সবাই এই রাতেই বাড়ি ফিরে যাবে, কারণ এই বিপদের মধ্যে অনেকের বাড়ি মেহমান করে তারা ঝামেলা দিতে চান না। লহরী আজ সন্ধ্যায় গিয়েছিল হসপিটালে, তার বান্ধবী চোখের ডাক্তার দেখিয়েছে, সাথে নিয়ে গেছে লহরীকে। লহরী ওর কাজ ছিল। ডাক্তারের চেম্বারে ঢোকার সময় ফোন সাইলেন্ট করে নিয়েছিল লহরী। বান্ধবী ডাক্তার দেখানো হলে মার্কেটে শাড়ি কিনতে গিয়েছিল লহরী। অর্ণব এলে শাড়ি পরে দেখা করার ইচ্ছে লহরীর, তাই আজ একটি গোলাপি শাড়ি কিনেছে লহরী। আরও কিনেছে চুড়ি, কানের দুল এবং কিছু কসমেটিক্সও। ফেরার আগে বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসেছে লহরী। মেসে ফিরে এসে ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিয়েছে সে। ব্যাগ থেকে ফোনও বের করা হয়নি আর। অনেকের ঘটনার কিছুই জানে না লহরী, কারণ লহরীর ফোন তো আছে ব্যাগের ভেতরে সাইলেন্ট হয়ে। ম্যাচের একটি রুম একাই ভাড়া নিয়ে থাকে লহরী, তাই ডিস্টার্ব করারও কেউ নেই রুমে। লহরীর পাশের রুমেই থাকে ফুফাতো বোন সৌরি, কিন্তু ভাই সৌরভের অসুস্থতার কারণে রাজশাহীতে ফিরতে পারেনি সৌরি। যাই হোক, বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত লহরীর ঘুম চলে এসেছে। ওইদিকে লহরীর ফ্যামিলির লোকেরা অনেককে থেকে হসপিটাল থেকে বাড়ি ফিরছে। লহরীর মা লহরীকে ফোনে না পেয়ে টেক্সট করে রেখেছে। এখন রাত প্রায় 1টা। ঘুম ঘুরে হঠাৎ পাশ ফিরেছে লহরী। সময় দেখতে বালিশের পাশে হাত দিয়ে মোবাইল খুঁজছে সে। মোবাইল না পেয়ে ঘুমের ঘরে লহরীর মনে পড়েছে যে মোবাইল তার ব্যাগের মধ্যে, আর ব্যাগ ছিল বিছানাতেই। লহরী ব্যাগ টান দিয়ে নিজের কাছে নিয়ে মোবাইল বের করেছে। হাই হাই, লহরীর মোবাইলে 13 বার মিসড কল এসেছে, সেই সাথে এসেছে একটি টেক্সটও। 13 বারই মিসড কল দিয়েছে লহরীর মা। এত রাতে মা ঘুমিয়ে থাকতে পারে, তাই মাকে কল দেবে না লহরী। মায়ের পাঠানো টেক্সট ওপেন করেই লহরীর যেন জ্ঞান হারানোর অবস্থা। মা লহরীকে লিখেছে, তুই কই থাকোস লহরী? তোর মোবাইল কই থাকে রে? শোন, অনেককে কারা যেন খুব বাজেভাবে কুপিয়েছে। তুই একটু ফোন দিয়ে খোঁজ নিস মা, পরে না হয় আমাদের সাথে অনেককে দেখতে যাবি। অনেকের ঘটনা শুনে সদ্যই ঘুম থেকে সজাগ হওয়া লহরীর হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। সমস্ত শরীর হিম ধরে যাচ্ছে তার। কি হচ্ছে তার বোনের জীবনে? খোঁজ নিতে লহরীর সাথে সাথেই কল দিয়েছে অনেকের নাম্বারে। ওইদিকে হসপিটালে রাতে একজনের বেশি লোক পেশেন্টের সাথে থাকতে দিতে চায়নি, তাই মা আর সূচনাকে বাসায় পাঠিয়ে দিয়ে অর্ণব রাতে থেকেছে অনেকের কেবিনে। ভিআইপি কেবিন এটা। অনেক ঘুমিয়ে আছে পেশেন্টের বেডে, অর্ণব শুয়ে আছে অন্য বেডে। আজ সন্ধ্যার পর থেকে অর্ণব কথা বলেনি লহরীর সাথে। ভাইয়ের অসুস্থ শরীর দেখে অর্ণবের যেন আজ সব প্রেমই হারিয়ে গিয়েছে। যাই হোক, অনেকের মোবাইল সাইলেন্ট করে অর্ণব তার নিজের বেডে রেখে দিয়ে এসেছিল। হঠাৎ মোবাইলে আলো জ্বলে ওঠায় সেদিকে নজর যায় নির্ঘুম অর্ণবের। তাকিয়ে থেকে লহরী কল দিয়েছে অনেকের নাম্বারে। অসুস্থ অনেকের ঘুম ভেঙে যেতে পারে ভেবে অর্ণব লহরীর ফোন রিসিভ না করার সিদ্ধান্ত নেয়। অনেক তো কথা বলতে পারবে না এখন, কথা বলতে হবে অর্ণবকে। কিন্তু ঘুমন্ত অনেকের রুমে থেকে এই মুহূর্তে অর্ণব ফোনেও কথা বলতে চায় না, কারণ সেক্ষেত্রে অনেক সজাগ হয়ে যেতে পারে। কিন্তু কথা না বলতে চাইলেই হবে। লহরী তো জানতে চায় অনেক সম্পর্কে। লহরীও কলের ওপর কল দিয়ে যাচ্ছে অনেকের নাম্বারে। অর্ণব ভাবছে এখন ফোন রিসিভ করে কথা না বলে লহরী সারা রাত টেনশন করতে পারে, তাই অর্ণবও ফোন রিসিভ করতে বাধ্য হচ্ছে এখন। এবার ফোন রিসিভ করে অর্ণব বলছে, হ্যালো ম্যাডাম। লহরী এমনিতেই বেখেয়ালি, মধ্যরাতের ঘুম থেকেও উঠেছে মাত্রই। সেই সাথে অনেকের ঘটনা শুনে আতঙ্কিত হয়ে আছে লহরী, আর ফোনও করেছে সে অনেকের নাম্বারে। তাছাড়া অনেকেও লহরীকে ম্যাডাম, শালিকা ম্যাডাম এসব সম্বোধন করেই কথা বলে। তাই এই মুহূর্তে লহরী বুঝতেই পারছে না যে সে অনেকের সাথে নয়, বরং অর্ণবের সাথেই কথা বলছে। অর্ণবকে অনেক ভেবে লহরী এক নিঃশ্বাসে বলে দিয়েছে, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আসলে সরি। আগেই আপনার খোঁজ নেওয়া উচিত ছিল আমার। এই দুঃখের মাঝেও বেখালি লহরীর ভোলাভালা কথাবার্তা বেশ মজা লাগছে অর্ণবের। অর্ণব এবার বলে দিয়েছে, ঠিকই তো, আরও আগে আমার খোঁজ নেওয়া উচিত ছিল আপনার। আপনি কেমন আছেন এখন? আপনাকে নাকি কারা কুপিয়েছে?
অর্ণব বুঝতে পেরেছে লহরী অনিকের ঘটনার তীব্রতা সম্পর্কে হয়তো তেমন কিছুই জানে না। এত রাতে অনিকের ঘটনার বিস্তারিত বলে লহরীকে টেনশনও দিতে চাচ্ছে না অর্ণব। তাই লহরীর সাথে অর্ণব স্বাভাবিকভাবেই কথা বলে যাচ্ছে। অর্ণব লহরীকে বলছে, আপনি কুপিয়েছেন আমার অন্তর্বাহির ভিতর সবকিছু। অসুস্থ হয়ে তো দেখছি আপনি আরও রসিক হয়ে যাচ্ছেন। রসিকতার লিমিট ছাড়াচ্ছেন এখন। কোথায় কুপিয়েছে আপনাকে? আমার বুকে কুপিয়েছেন আপনি। আচ্ছা, আপনার কণ্ঠ এমন লাগছে কেন? কেমন লাগছে আমার কণ্ঠ? আপনার বেয়াইর কণ্ঠের মতো লাগছে নাকি? হ্যাঁ, সেরকমই তো লাগছে। আসলে অসুস্থ হওয়াতে আমার কণ্ঠ আমার বড় ভাইয়ের কণ্ঠের মতো হয়ে গেছে। ঠিকই তো, এটাই হয়েছে তাহলে। আমি আরও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কোনো দ্বিধা নেই, আপনি সঠিক মানুষকেই কল দিয়েছেন। তা আমায় দেখতে আসবেন না আপনি? আমি এখনই আপনাকে দেখতে আসতে পারবো না। কেন এখনই আসতে পারবেন না কেন? আগামী পরশুদিন বিকেলে আমার একজন ফ্রেন্ড প্লেনে করে ঢাকা থেকে আসবে আমার সাথে দেখা করতে। তার সাথে দেখা করার পরে আপনাকে দেখতে যাব। আমার সে ফ্রেন্ড এয়ার টিকিটও করে ফেলেছে। এখন তাকে তো এখানে আসতে দিতেই হবে আমার। আপনার ফ্রেন্ড ছেলে নাকি মেয়ে? লহরী কিছুটা তাড়াহুড়ো করে বলে দিয়েছে, আরে মেয়ে ফ্রেন্ড মানে বান্ধবী, আমার বান্ধবী আসবে। অর্ণব কিছুটা আশ্চর্যের সুরে বলছে, এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে প্লেনে করে দেখা করতে আসে? বাংলাদেশে এটাও সম্ভব? আমার তো মনে হয় আপনার প্রেমিক যাবে আপনার সাথে দেখা করতে। না না না, আমার কোনো প্রেমিক নেই। তাই নাকি? আচ্ছা, আমি একজন পরনারী। আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে এত জানতে চাচ্ছেন কেন? আপনার অসুখ হয়েছে, এখন রেস্ট নিন, আমি রাখি। চৌধুরী বাড়িতে একজন নতুন কাজের মহিলা আজ কাজ নিতে এসেছে, কিন্তু পুলিশ অফিসার আর উকিলের বাড়ি বলে কথা, সহজেই এই বাড়িতে অচেনা কাউকে কাজ দেওয়া হয় না। কিন্তু মধ্যবয়সের মহিলার কান্না দেখে নূরজাহান চৌধুরী আর তার নাতনি চাঁদোয়ার খুব মায়া লেগে গেল। তারা দুজনে অনেক কষ্টে লতিফ চৌধুরীকে বুঝিয়ে বাড়িতে এই মহিলার কাজের ব্যবস্থা করে দিয়েছে। এই কাজের মহিলার নাম জরিনা। চৌধুরী বাড়ির কেউই এই মহিলাকে চিনত না, কিন্তু এই জরিনাকে চিনতে ভুল করেনি সুলতানা তানি। জরিনা হচ্ছে তানি নানা বাড়ির বিশ্বস্ত কাজের মহিলা। শেখ বাড়ি অথবা তানিদের বাড়ি থেকে কাজের লোক পাঠালে হয়তো চৌধুরী বাড়ির লোকেরা চেনে ফেলতে পারে। তাই তানির মা নিজের বাবার বাড়ির বিশ্বস্ত কাজের লোক জরিনাকে পাঠিয়েছে। নির্ঝরে গিয়ে একজন কাজের মহিলা পাঠানোর বুদ্ধি দিয়েছিল তানির মাকে। তারা দুজন পরামর্শ করেই এই কাজ করেছে। জরিনা খালার কাছে তানির জন্য মোবাইল দিয়েছে নির্ঝর। সেই মোবাইলে নিজের গোপন নাম্বার সেভও করে দিয়েছে নির্ঝর। আর তানির মায়ের নাম্বার তো মুখস্থই আছে তানির। এবার আর নির্ঝর ভুল করবে না। তানির সাথে কথা বলেই তানিকে বের করে নেবে সে। অনেকবার তানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে জরিনা খালা। বাড়িতে নতুন বলে তানির কাছে যাওয়ার অনুমতি নেই জরিনা খালার, কিন্তু সুযোগ যে জরিনা খালাকে বের করতেই হবে। পরদিন দুপুরে চৌধুরী বাড়ির সবাই লাঞ্চ সেরে নিয়েছে। কেউ ঘুমোচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ দেখছে মোবাইল ফোন, আবার কেউ বা আছে অফিসে আর শিক্ষা প্রতিষ্ঠানে। তানি থাকে চাঁদোয়ার রুমে। চাঁদোয়াও এখন রুমে নেই, ভার্সিটি থেকে এখনও ফেরেনি সে। মেঘে মেঘে বেলা তো অনেক হয়ে গিয়েছে। এবার যে বর্ষা আসতে চায়, কেটে যেতে চায় মেঘের সকল আধার। হয়তো আজই আসতে চাই প্রথম বর্ষা, যদিও ক্ষণিকের হতে পারে সে বর্ষা। তবুও আসুক না বর্ষা, কাটুক না কিছু আধার। বহুদিন বহুক্ষণ বহু লগন পরে আজ সময় হয়েছে বর্ষা নামার। হয়তো বিধাতা আজ শেষ করে দিতে চাইছে সব অপেক্ষার। তাই এই মধ্যাহ্নে জরিনা খালার সুযোগ এসেছে তানির কাছে যাওয়ার। সুযোগ পেয়ে জরিনা খালা তানিকে ফোন দিয়েছে। ফোন নিয়ে জরিনা খালাকে রুম থেকে পাঠিয়ে দিয়েছে তানি, কারণ জরিনাকে রুমে দেখলে কেউ সন্দেহ করতে পারে। রুম লক করে ফ্যান জোরে ছেড়ে দিয়েছে তানি, যেন বাইরের কেউ কথা শুনতে না পায়। এবার নির্ঝরের নাম্বারে কল দিয়েছে তানি। সহসায় কল ঢুকে গেছে নির্ঝরের নাম্বারে। যখন নির্ঝরের ফোনে রিং হচ্ছিল তখন তানির হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছিল। নির্ঝরও হয়তো এই ফোনেরই আশায় ছিল। ফোন রিসিভ করে নির্ঝর বলছে, হ্যালো। এই দুপুরে নির্ঝর তানির ফোন রিসিভ করে বলছে, হ্যালো। তানি বুক ফাটা কান্না নিয়ে বলছে, হ্যালো। কান্না করেন না তানি, এখন কান্নার সময় না, যে কোনো সময় ওরা বুঝে ফেলতে পারে। দরকার এই কথা এখনই শেষ করে ফেলতে হবে আমাদের। অনিকের সাথে রেল স্টেশনে অপেক্ষা করেছিলাম তোমার জন্য, কেন নিতে আসোনি আমায়? আমি জানতাম না তোমাদের রেল স্টেশনে যাওয়ার কথা। মা আমার কিছুই বলেনি। অনেক কি সত্যি তোমার সাহায্য করার জন্য রেল স্টেশন নিয়েছিল?
অনি সূচনা প্ল্যান করে আমায় তোমার কাছে ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তুমি না আসায় সেদিন সুযোগ পেয়েছিল অনিকের মা। এক প্রশ্নের উত্তর দাও তো, চৌধুরী বাড়ির লোকেরা তোমার কোনো ক্ষতি করেছে? করেছে। তানির কথা শুনে নির্ঝর হুঙ্কার দিয়ে বলছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।